তো হ্যালো গাইস, যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, ট্যাংশাং আর বাকি সবাই হ্যানশাই আইল্যান্ডের দিকে রওনা দিয়ে দিচ্ছিল। আর সেখানে ট্যাংশাং এখন চিন্তা করে সে সোল এরিনার মধ্যে গিয়ে সেখানে ফাইট করবে। তারা সবাই যখন সোল এরিনারকে সামনাসামনি দেখে তার সৌন্দর্যে তারা সবাই ওইখানে মুগ্ধ হয়ে যায়, কারণ এই এরিনা অনেক বড় ছিল আর সাথে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। এরপর আমরা সোল এরিনার সিন দেখতে পারি যেখানে 2 vs 2 এর ফাইট চলছিল। আর এখানে বরাবরের মতো দুইজন যমজ ভাই চ্যাম্পিয়ন ছিল। তারা দুই যমজ ভাইয়ের কাছে একই ধরনের ওশেন মার্শাল সোল ছিল, যার কারণে তারা দুজন যখন ওই মার্শাল সোল দুটিকে ফিউজ করে এক করে ফেলতো তখন তাদের পাওয়ার অনেক বেশি বেড়ে যেত। এখানে তারা সবাই ডিসাইড করে যে তাদের দুজনের সাথে ফাইট করার জন্য মোটু আর জিয়ানকে পাঠানো হোক, আর সেইভাবেই তারা দুজন ফাইট করতে চলে যায়। তাদের দুজনকে একসাথে পাঠানোর আরেকটা রিজন ছিল, সেটা হলো তারা দুজনই লেভেল 60-এর নিচের ওয়ারিয়ার, যার কারণে তাদের সাথে যদি কেউ লড়াই করতে আসে তাহলে লেভেল 60-এর নিচের লোকই আসবে। আর ট্যাংশাং আর বাকি সবাই এখানে খুব ভালোভাবেই জানে যে লেভেল 60-এর নিচের যদি কোনো ওয়ারিয়ার থেকে থাকে তাহলে মোটু আর জিয়ান তাদেরকে অনায়াসে হারিয়ে দিতে পারবে। এজন্য তারা অনেক বেশি কনফিডেন্ট ছিল। আর এখানে এই ফাইটটি শুরু হয়ে যায়। হঠাৎ করেই দুই যমজ ভাই অ্যারিনার মধ্যে চলে আসে, আর তারা যখন তাদের মার্শাল সোল দুটিকে বাইরে বের করে তখন সবাই তাদেরকে চিয়ার্স করতে থাকে, কারণ সবাই জানতো যে এই দুই ভাই অনেক বেশি শক্তিশালী আর এর জন্য তারা ভাবছিল তারাই জিতবে। এরই সাথে আমরা দেখতে পারি এখানে মোটুও তার ফিনিক্স পাওয়ার কি ইউজ করে দুই যমজ ভাইয়ের উপর অ্যাটাক করে দেয়। আর তখন অডিয়েন্সটা ভাবছিল যে মোটু কত বড় বলদ যে পানির বিরুদ্ধে আগুনের ইউজ করছে, কিন্তু তারা তো জানতো না যে মোটুর ফায়ার পাওয়ার এত বেশি স্ট্রং যে সে পানিকে ভাপ বানিয়ে উড়িয়ে দিতে পারে। হয়ও ঠিক এমনটাই, পানিকে সে ভাপ বানিয়ে উড়িয়ে দেয়, যার কারণে হাইপো ব্রাদার্সরা অনেক ঘায়েল হয়ে যায়। অডিয়েন্স এখানে যারা ছিল তারা অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু এমনটা করার কারণে আমাদের মোটু এক্সস্ট হয়ে যায়, যার কারণে তার একটু সময় দরকার ছিল। আর এই মুহূর্তে জিয়া গিয়ে তাদেরকে কনফিউজ করতে থাকে তার স্পিরিটের ইউজ করে। আর এরই জন্য মোটু এখানে অনেকটা সময় পেয়ে যায় তার পাওয়ারকে আবারও ইউজ করার জন্য। এরপর আমরা এখানে দেখতে পারি দুই যমজ ভাইয়ের সাথে মোটু আর জিয়ার হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। একবারে একে পরাস্ত করছিল তো আরেকবারও ওকে, কিন্তু এখানে মোটুর তো হারলে চলবে না, কারণ তার লাভার আছে, মানে ক্রাশ আছে, এখানে তো অনেক বেজ্জতি হয়ে যাবে। এই জন্য আমাদের মোটু এখানে তার 100% পাওয়ারের ইউজ করে ফাইট করতে থাকে। আর ফাইটটা এত বেশি আইকনিক লেভেলের ছিল না, শুধু মোটুর পাওয়ারটাই অনেক বেশি ছিল, যার কারণে এখানে আমরা দেখতে পারি যে জিতে যায় তারা, মানে আমাদের মোটু জিতে যায় ভাই। আর আমাদের মোটু যখন জিতে যায় তখন অডিয়েন্সটাও অনেক বেশি শক ছিল, আর মোটুকে তারা চিয়ারও করছিল। অন্যদিকে হোস্ট অ্যানাউন্সমেন্ট করে দেয় যে মোটু আর জিয়া এখানে জিতে গিয়েছে, আর যারা হেরে গিয়েছে তারা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, যার কারণে তাদের ডক্টরের জরুরি ছিল। তাদের ডক্টরের কাছে নেওয়া অনেক জরুরি ছিল, কিন্তু মোটু তখন বলে আমি নিজেই তাদেরকে ঠিক করে দিতে পারবো। আর তখন মোটু তার ফায়ার পাওয়ারের ইউজ করে তাদের দুজনকে ঠিক করে দেয়। আর আসলে হলো মোটু তার সোলবনের ইউজ করেছিল, যার কারণে তারা অনেক বেশি আগুনের সামনাসামনি হয়ে গেছিল, এজন্য তারা হেরে যায়। লাস্টে গিয়ে তারা দুই যমজ ভাই মোটুকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে যায় স্ট্রেচারে করে। অবস্থা দেখে খুবই কষ্ট লাগলো ভাই। এখানে আমরা আরো একটা বিষয় কিন্তু ক্লিয়ার হই, যে এখানে মোটু আমাদেরকে বলছিল, মানে সে মনে মনে বলছিল যে অডিয়েন্সটা আমাকে বলদ ভেবেছিল, কিন্তু আমি সবাইকে এমনটাই দেখাতে চাচ্ছিলাম যে আমি ফায়ারের পাওয়ারটা ইউজ করছি ওয়াটারের বিরুদ্ধে। কিন্তু মোটু শুধুমাত্র তাদের সবাইকে ধোকা দেওয়ার জন্য, মানে সে যেন তার সোলবনের পাওয়ারটিকে ইউজ করতে পারে এই জন্য এমনটা করেছিল। এর পরের সিনে আমরা দেখতে পারি সবাই ওইখান থেকে বের হয়ে আসে, কিন্তু তখনই মোটু সবাইকে বলে আমি যদি উঠতে না পারতাম তাহলে আমি অবশ্যই এই ম্যাচটিকে হেরে যেতাম। এর কারণ হিসাবে সে বলে তাদের দুজনের কাছেই ওশন টাইপের মার্শাল সোল ছিল, আর তারা দুজন যদি আমাদেরকে কোনোভাবে পানিতে নিয়ে যেত টেনে, তাহলেই আমরা কোনো কিছুই করতে পারতাম না, যার কারণে এখানে নিশ্চিতভাবেই হেরে যেতাম। ভালো হয়েছে আমরা দুজন উঠতে জানি। এরপর এদের মধ্যে কিছু হাস্যরসের কথাবার্তা হয়। এখানে মিস্টার দাই সবাইকে বলে আমরা যদি কখনো সমুদ্রে পড়ে যাই তাহলে কি আমরা বাঁচতে পারবো। অস্কার আর বাকি সবাই তখন অবাক হয়ে তাকিয়ে থাকে, তখন বলে কারণ আমরা তো কেউ সাঁতারই জানি না। আর এটা শুনে সবাই ওখানে হাসতে থাকে। এরপর আমরা অন্য সিনে দেখতে পারি ট্যাংশিং, জিবু, অস্কার আর বাকি সবাই মিলে একটা অকশন হাউসের মধ্যে গিয়েছে, কারণ তারা যেহেতু ওশেনকে পাড়ি দিবে, মানে সমুদ্র পাড়ি দিবে, তখন তাদের অনেক জিনিসের দরকার হবে। আর তারা এই জন্য অকশন হাউসে এসেছে। হয়তো তারা অনেক কিছু পেতে পারে যেটি তাদেরকে এই সমুদ্র যাত্রায় সাহায্য করতে পারে। অকশন হাউসে এসে ট্যাংশিং আর বাকি সবার অনেক ভালো লাগছিল, কারণ এখানে যেই সব ট্রেজারি রয়েছে সেগুলো কোনো না কোনো ভাবে সমুদ্রের সাথে সম্পর্কিত ছিল। এখন আমরা ওইখানে দেখতে পারি অকশন হাউসে অকশন শুরু হয়ে যায়, তখনই এমন একটা ট্রেজারকে বাইরে আনা হয় যেটা থেকে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, আর এটা সবাই পেতে চাইছে। আসলে এটা একটি কম্পাসের মতো যেটি ওশনের মধ্যে সবাইকে সঠিক রাস্তা দেখাতে সাহায্য করত। এরপর আমরা দেখতে পারি অকশনে আরো একটা জিনিস তোলা হয়, সেটি হলো একটি সামুদ্রিক জাহাজ। অবশ্যই এটা কোনো সাধারণ জাহাজ ছিল না, এটি একটি ট্রান্সপারেন্ট জাহাজ ছিল যেটি পানির মধ্যেও চলতে পারত। আর এই জন্য ট্যাংশিং এটিকে খুবই বেশি পছন্দ করে, আর তারপর ট্যাংশিং এটিকে কিনে নেয়। যেহেতু এখানে সবার অকশনের কাজ শেষ হয়ে গেছে তার
কারণে সবাই মোটুর কাছে চলে যায়। এরপর তারা সবাই একসাথে বসে সমুদ্রের মধ্যে কি কি সমস্যা হতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করছিল। তখন ট্যাংশাং বলে আমাদের সামনে যদি ওশানের কোনো বিস্ট চলে আসে তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে, কারণ যেহেতু তারা সবসময় সমুদ্রেই থাকে এই জন্য সমুদ্রে থাকা অবস্থায় তাদের পাওয়ার অনেক বেশি থাকে, আর আমরা কি তাদেরকে হারাতে পারবো কিনা। এখানে এক একজন মানুষ এক এক ধরনের কথাবার্তা বলছিল, কিন্তু তখনই ট্যাংশাং সবাইকে বলে যদি কোনো ওশানের বিস্ট চলে আসে তখন মিস্টার দাই আর ক্যাটগার্ল তাদের ফিউশন টেকনিককে ইউজ করে তাদের সাথে লড়াই করবে। তারা এখানে আরো অনেক ধরনের প্ল্যান বানায় আর সেগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। এভাবেই তাদের সমস্ত প্ল্যানিং করা শেষ হয় আর তখন তারা ডিসাইড করে কালকে সকালে তারা সবাই মিলে রওনা দিবে হাইসেন আইল্যান্ডের দিকে। কথাবার্তা শেষ হওয়ার পর সবাই ঘুমিয়ে যায়। এরপর আমরা সকালে সিন দেখতে পারি যেখানে সকাল হতেই তারা সবাই বন্দরে চলে এসেছে আর বন্দরের পরিবেশ খুবই সুন্দর ছিল, চারিদিকে অনেক বেশি জাহাজ ছিল আর এই এলাকায় যত সব মানুষ ছিল তারা সবাই বেশিরভাগই এই বন্দরে কাজ করত, তাদের দিন এই বন্দরে কাজ করেই চলতো। আমরা এখানে এটাও জানতে পারি এই বন্দরে অনেক বেশি ট্যুরিস্ট আসতো, যার কারণে এখানে সবসময় কোলাহল লেগেই থাকতো। এরপর নিং রং রং একটা শিপের দিকে তাকিয়ে বলে এই শিপটা অনেক সুন্দর, আর সেটা বলে তারা সেটির দিকে এগিয়ে যায়। তখনই ওখানে স্টাইলির সাথে এন্ট্রি করে সেই শিপের ক্যাপ্টেন আর এসে ট্যাংশাং আর বাকি সবাইদের সাথে কথা বলতে থাকে। ট্যাংশাং তখন ক্যাপ্টেনকে বলে আমরা হাইসেন আইল্যান্ডের দিকে যাব, আর ক্যাপ্টেনও এখানে অনেক ভালো মতো কথাবার্তা বলছিল, সেও রাজি হয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি ক্যাপ্টেনের সাথে তার কিছু সাথীও ছিল যারা সবাই স্টাইলের সাথে এন্ট্রি মারছিল। এক এক করে ক্যাপ্টেনের যতজন সাথী ছিল তারা সবাই একইভাবে নিচে এসে তাদের সাথে পরিচিত হয়, আর এগুলো দেখে ট্যাংশাং, মোটু, অস্কার বাগেরা বাগেরা যারা ছিল তারা সবাই অনেক বেশি খুশি হচ্ছিল। এখানে প্রথমবারের মতো সবাই সমুদ্র যাত্রা করছিল, যার কারণে তারা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল আর সবাই অনেক বেশি ভালো ফিল করছিল। কিন্তু তখন ক্যাপ্টেনকে ট্যাংশাং জিজ্ঞাসা করে যে এখানে যদি কোনো বড় সোল বিচ চলে আসে তাহলে আমরা কি করব। ক্যাপ্টেন তখন ট্যাংশাংকে উত্তর দেয় আমরা যখন জাহাজ নিয়ে বের হয়েছি তখনই এমন একটা পাউডার আমাদের বোটের নিচে ঝুলিয়ে দিয়েছি যার ঘ্রাণে সোলবিচরা কাছে আসবে না। তার চেয়ে বড় কথা আমরা যারা নাবিক রয়েছি তারা সবাই জানে যে ওশেনের কোন কোন জায়গায় কোনো বড় বড় ভয়ঙ্কর সোলবিচ থাকতে পারে, আর আমরা সেই জায়গাকে এড়িয়ে চলি। এরপর আমরা রুমের সিন দেখতে পারি যেখানে ট্যাংশাং জিবুর অনেক কেয়ার করছিল। এরপর তারা দুজন জাহাজের ছাদে চলে আসে আর এখানে এসে তারা দুজন খুবই রোমান্টিক কথাবার্তা বলছিল, সাথে সে একটা কিসও করে নেয়। আর ভাই আমরা সিঙ্গেল, এগুলো না দেখি। এরপরে আমরা দেখতে পারি ট্যাংশাং ভাবছিল যে জিবুর সোল কিভাবে পুরোপুরিভাবে রিকভার করা যায়। তারপর তারা সবাই একসাথে খাওয়া দাওয়া করে আর এখানে ভালোই মাস্তিতে দিনকাল কাটছিল সবার। এরপর সবাই খাওয়া দাওয়া করে যখন বাইরে আসে ক্যাপ্টেন সবার সাথে কথাবার্তা বলছিল, কিন্তু তখনই সবাই ওইখানে অজ্ঞান হতে থাকে। আর তখন আমরা জানতে পারি এই যে আমরা নাবিককে দেখতে পাচ্ছি আসলে একজন সামুদ্রিক ডাকাত। আসলে এই সামুদ্রিক ডাকাত সবার খাবারের মধ্যে সেন্সলেস হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল, কিন্তু তখনই আমরা দেখতে পাই ট্যাংশাং আর বাকি সবাই ওখানে উঠে দাঁড়াচ্ছিল আর এটা দেখে নাবিকরা অনেক শক হয়ে যায়, মানে সামুদ্রিক ডাকাত সবাইকে ওখানে নিজের পায়ে দাঁড়াতে দেখে ওইখানে কিছু মানুষ তো বেহুশ হয়ে যায়। তারপর ট্যাংশাং সবাইকে বলে যে তোমরা যে আসলে সামুদ্রিক ডাকাত এটা আমরা বুঝে ফেলেছি তোমাদের স্টাইল করে নামা দেখে। তখন মিস্টার দাই ওখানে বলে তোমরা যেভাবে আমাদের সাথে কথা বলছিলে এটাতেও আমাদের সন্দেহ হয়েছিল, যার কারণে আমরা খাবার খাওয়ার আগেই অ্যান্টিডোট নিয়ে নিয়েছিলাম যাতে কোনো প্রবলেম না হয়। আর এখানে এই সব কিছু শোনার পর ডাকাত দলের যে সর্দার সে অনেক বেশি রেগে যায়, সে তার মার্শাল সোলকে বাইরে বের করতে যায়, কিন্তু তখনই ট্যাংশাং তার ব্লু সিলভার গ্রাসের প্লান্ট দিয়ে সবাইকে উড়িয়ে দেয়। শুধুমাত্র ক্যাপ্টেনকেই তাদের সামনে রেখেছিল। আর অন্যদিকে আমরা দেখতে পারি যখন তারা সমুদ্রে যায় তখন তারা তাদের মার্শাল সোলকে বাইরে বের করে নেয়, আর আমরা দেখতে পারি তাদের কাছে ওয়াটার ড্রাগনের মার্শাল সোল রয়েছে, যার মানে তারা ওশেনে অনেক বেশি শক্তিশালী। আর এরই সাথে আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আমি 2টা এপিসোড একসাথে আপলোড দেওয়ার ট্রাই করেছি, কিন্তু কপিরাইট ক্লেমের জন্য আমি আপলোড করতে পারিনি। কষ্ট নেওয়ার কিছু নাই, অবশ্যই চলে আসবে তাড়াতাড়ি। পরবর্তীতে আমরা দেখব আসলেই কি সবাই মিলে সামুদ্রিক ডাকাতকে প্রতিহত করতে পারে কিনা, তো দেখার জন্য অবশ্যই রেডি হয়ে থাকেন। সবাই মিলে কি সামুদ্রিক ডাকাতদেরকে মারতে পারবে কি পারবে না সেটা তো কালকেই জানা যাবে। আর ততক্ষণের জন্য এখন বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার। সবাই লাইক শেয়ার কমেন্ট করে